রোগের উপশম হবে। একটু চিন্তা ভাবনা করতে হবে। আজকে আমরা আগে দুইটা বিষয় একটু দেখে নিই। সবাই একটু নিজেদের মধ্যে কথা না বলি। আচ্ছা, আমরা আজকে শুরুতে দুইটা বিষয় জানবো আর কি, এরপরে আমরা স্ট্যাকিং এ ঢুকবো। সেটা হচ্ছে রোলিং স্প্যানটা আপনি কিভাবে নির্ধারণ করবেন, এটা আমাদের জানা দরকার। আপনি যখন বেশ কয়েক স্প্যান লাইন নির্মাণ করবেন, সেই লাইনটা যদি 1 কিলোমিটারের অধিক হয়, আপনারা জানেন এই লাইনটা অনুমোদন নিতে গেলে এসএমডিতে প্রেরণ করতে হয়। এসএমডিতে প্রেরণ করতে গেলে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করে দিতে হয়, এইচটিআর এর অনুপাত করে দিতে হয়, এরপরে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করে দিতে হয়। কিন্তু আপনারা যারা স্ট্যাকিং করবেন তাদের তো এই বিষয়টা জানা দরকার। আমি একটা ডিজাইন করলাম, কিন্তু গ্রাহক প্রান্তে আমার ভোল্টেজ ড্রপ হয়ে গেল অনেক বেশি, সেটা তো তাহলে গ্রহণযোগ্য স্ট্যাকিং হলো না। তাহলে গ্রহণযোগ্য স্ট্যাকিং করতে হলে ভোল্টেজ ড্রপ নিরসন করেই কিন্তু আমাদেরকে করতে হবে। আপনারা জানেন যে আমাদের সিস্টেমে বর্তমানে আর লক্ষ্মীপুরে আরো বেশি ভোল্টেজ ড্রপের পরিমাণটা বেশি, যেহেতু এইচটিএলটির অনুপাত আমার ধারণা আমাদের প্রায় 50-50 হয়ে গেছে আর কি, যেটা 70-30 থাকার কথা ছিল। এটা আমাদেরকে ওভারকাম করতে হবে। যদিও এই এলাকায় এখন সংস্কার করা কঠিন, কিন্তু নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা আগে রুলিং স্প্যানটা দেখি, কিভাবে রুলিং স্প্যান নির্ধারণ করতে হবে। আমরা গতকালকে রুলিং স্প্যানের সূত্রটা দেখেছিলাম। Ruling span equal to average span plus 2/3 maximum span এটা হচ্ছে আমাদের সূত্র। এটা এখন আমাদের ক্যালকুলেশন করতে গেলে আগে কিছু লাইন আমাদেরকে ড্র করতে হবে, এরপরে আমরা স্প্যানটা ক্যালকুলেশন করতে পারবো। আমরা এখানে মোটামুটি ধরে দিলাম এখানে লাইনটা 3 ফেজ লাইন ডেড অবস্থাতে আছে, এখান থেকে আমরা 5-7 স্প্যান লাইন ড্র করব, তাহলে আমরা ওই স্প্যানটা ক্যালকুলেশন করতে পারবো। ধরেন আমরা এটা ড্র করলাম, এটা আমার সব নতুন লাইন। যেহেতু আমাদের এখানে স্ট্যাকিং সেটা লিখছি না, আমরা এই স্প্যানের পরিমাণগুলো আপাতত লিখে দেব। এটা ধরে দিলাম যে 60 মিটার আছে, ঠিক আছে। এই স্প্যানটা ধরলাম 50 মিটার, এটা 55, এটা 41, এটা 48, 54, 50, এটা 51। এটা আমরা ধরে নিলাম যে আমাদের স্প্যানগুলো এইভাবে আছে। তাহলে আমাদের এই সূত্রে চলে যেতে হবে, এই সূত্রে চলে যাব আমরা। সেক্ষেত্রে এই রোলিং স্প্যানটা হবে, আপনাদের মাথায় রাখতে হবে, টোটালের উপরে রোলিং স্প্যান। সেই টোটালের মধ্যে আপনার এসটি লাইন থাকবে আর কি, এলটি থাকবে না। বুঝতে পারছি? এলটি লাইন থাকবে না, এসটি লাইন নিয়ে আপনার রোলিং স্প্যান নির্ধারণ করতে হবে। যদি আপনি মনে করেন লাইনটা এখানে আসার পরে এটা সিঙ্গেল ফেজ হয়ে গেছে, সেটা হয়ে যেতে পারে, কিন্তু রোলিং স্প্যানটা আপনার টোটাল যে নির্মিত এসটি লাইন, সেই লাইনের উপরে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এখানে লিখি। আমাদেরকে প্রথম তাহলে এভারেজ স্প্যানটা ক্যালকুলেশন করে নিতে হবে। একজন একটু কষ্ট করে মোবাইল ধরেন, একজন মোবাইলে দেখেন। এটা কিন্তু না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু না, এটা কিন্তু আমার এক্সিস্টিং পয়েন্ট, এটা কিন্তু রোলিং স্প্যান হিসেবে আসবে না। আমরা এটাকে যোগ করব, এগুলো সব একটু যোগ করে স্প্যান কয়টা 1 2 3 4 5 6 7 7 দিয়ে ভাগ দেন। এখানে যোগ দেন 50
55, 41, 48, 49, 50, 51, 340, 44, ভাগ দেন 7 দিয়ে 1 2 3 4 5 6 7, 49.14, 49.14। এখন কথা হচ্ছে আমরা এই লাইনটা কি তার দ্বারা নির্মাণ করব। এটা আবার যদি সোর্সে 1 তার থাকে, আর এই লাইনটা নরমালি যেটা আমরা 3 রেজিস্ট্যান্স ব্যবহার করি না, সেই হিসেবে এই লাইনটা আমার হচ্ছে যখন আমি প্রি ওয়্যার বলবো, ওই প্রি ওয়্যারে কিন্তু আমি বলে দেবো আমি কি ধরনের লাইন নির্মাণ করতেছি। তাহলে আমি নরমালি একটা 1 তারের লাইন নির্মাণ করতেছি, সেই হিসেবে আমি স্প্যানগুলো মূলত দিয়েছি আর কি। কোনো কোনো ক্ষেত্রে এই স্প্যানগুলো কোনোটা বেশি হতে পারে যে এই স্প্যানের মাঝে একটা বড় পুকুর আছে, পুকুরের পার ঘেঁষে আপনি লাইনটা করবেন, তখন স্প্যান আলটিমেটলি 60 হয়ে যেতে পারে, 70 হয়ে যেতে পারে। যদি যায় সেক্ষেত্রে সেভাবেই হয়। এখন আমরা এখানে দেখি যে আমাদের এখানে ম্যাক্সিমাম স্প্যান কত, এখানে 55 আছে, 55 মাইনাস এভারেজ স্প্যান 49.14, তাহলে একটা একটু ই করেন কত হয়, 5.86। এবার 2/3 কে ভেঙে ফেলেন, ভাগ করে ফেলেন, 2 ভাগ 3 দেন, 2 ভাগ 3, এই ভগ্নাংশটা তো আমাদের ভেঙে নিতে হবে এখন। 0.66 ইনটু 5.86 পরে কত আসে এখন দেখেন, এটাকে গুণ করলে 0.66 ইনটু 5.86 3.9 এখন যোগ দেন কত আসে, .04। যদি এটা হয় তাহলে আমাদের রোলিং স্প্যানের যে শর্ত আছে সেই শর্তটা হচ্ছে 1 নট তারের ক্ষেত্রে, যেটা আমরা লিখেছিলাম গতকালকে, এটা আপনারা এটা লিখে নিতে পারেন। 1 নট তারের ক্ষেত্রে 50 মিটার, 4 নট তারের ক্ষেত্রে 45 মিটার, 477 এর ক্ষেত্রে 35 মিটার, 636 এর ক্ষেত্রে 30 মিটার। এখন আপনাকে ভাবতে হবে তাহলে আমাকে তো এই ক্রাইটেরিয়া ফিল আপ করেই লাইন নির্মাণ করতে হবে। এই ক্ষেত্রে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমি এখানে বলেছিলাম যে আমাদেরকে একটা কারিগরি মিটিং করে কিছু বিষয় সিদ্ধান্ত নিতে হবে। এটার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন আছে। আমরা কি আসলে এটা মেইনটেইন করে লাইনগুলো নির্মাণ করতে পারি? তাহলে আপনি লাইন নির্মাণ করবেন 3 স্প্যান, এসএনডিতে গেল না, আমি এখানে ফাঁকি দেওয়ার সুযোগ আছে, তাই বলে ফাঁকি দেওয়ার বিষয়টি এরকম না, কিন্তু ভৌগোলিক কারণে আমাদের এই জায়গাটা যদি কম্প্রোমাইজ করতে হয় তাহলে কিছু বিষয়ের উপরে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যেমন মনে করেন এই লাইনটা এমন এক জায়গায় ডেড হলো যার পাশে দেখা গেল যে ওই পারে আর কিছু গ্রাম আছে, সেই গ্রামে অন্য দিক থেকে বিদ্যুৎ আসে, হতে পারে কোনো এক সময় এই পাশ থেকে বিদ্যুৎ দেওয়া লাগতে পারে, যখন লোডটা বেড়ে যাবে তখন কি করতে হবে, লাইনটা কাল্টিভেটর এক্সটেনশন করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে হবে যে না, এটা পরে চলে গেছে একবারে মাঠ পথ প্রান্ত অথবা নদীর কিনারে গিয়ে মিশে গেছে, তাহলে এক্সটেনশনের সুযোগ নাই,
তাহলে এরকম ভৌগোলিক কারণ ভেদে আমাদেরকে কিছু ডিসিশন নিয়ে এই রুলিং স্প্যান গুলোকে নিজের মতো করে একটু মডিফাই করার প্রয়োজন হতে পারে। ধরেন আপনি 2 স্প্যান লাইন নির্মাণ করে একজন শিল্প গ্রাহককে কানেকশন দেবেন, কিন্তু পুকুরের কারণে পারছে না, স্প্যান ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে না, তখন তো আপনাকে ফ্লেক্সিবল হতেই হবে। চাইলেও স্প্যান করতে পারছেন না, বিষয়টা এরকম। তাহলে তখন যদি একটু বেড়ে যায়, তখন তো আমাদের এই গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিতে হবে, কিন্তু এগুলো সিদ্ধান্ত আকারে আসছে না। তবে আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। এই ক্ষেত্রে সিঙ্গেল ফেজ লাইন নির্মাণের ক্ষেত্রে আমি একটা প্রস্তাব করেছিলাম, কিন্তু এই প্রস্তাবটা ওই মুখে মুখে চলছে, কিন্তু গৃহীত হয়নি আর কাগজপত্রে এরকম। সেটা হচ্ছে আমি বলছিলাম যে আমাদের ওয়ানবার তার দিয়ে যদি আমরা 2 স্প্যান বা 3 স্প্যান এক ফেজ এসটি লাইন নির্মাণ করে একটা ফিশারিজের কানেকশন দিই অথবা একটা কমার্শিয়াল কানেকশন দিই, সেক্ষেত্রে আমি বলছিলাম যে যেহেতু 50 মিটার স্প্যান খুবই কম, কিন্তু এক ফেজ এসটির ক্ষেত্রে এটা আমরা ফ্লেক্সিবল করতে পারি। এটা কিন্তু প্রযোজ্য লাস্ট হচ্ছে লেটারেলের ক্ষেত্রে। না ব্যাকপয়েন্ট না, ব্যাকপয়েন্ট তো আপনি নরমালি ওয়ান নট দিয়ে করবেন না, লেটারেলের ক্ষেত্রে আছে। তার ট্যাপ লাইনের ক্ষেত্রে তাহলে ট্যাপের দৈর্ঘ্যের একটা ব্যাপার আছে। ট্যাপটা যদি 20 স্প্যানে ব্লক হয়ে যায় এক বিষয়, কিন্তু এটা যদি 30 স্প্যান হয় তাহলে ভিন্ন বিষয় হয়ে যায়। তাহলে আমাদেরকে সিদ্ধান্ত দেওয়ার কিছু বিষয় এখানে ছিল, হয়তো এটা পরে কারিগরি মিটিংয়ের সিদ্ধান্ত আসবে। এটা ছিল আমাদের রুলিং স্প্যানের ইস্যু। তাহলে এই লাইনটা কিন্তু এই 7 স্প্যান লাইন কিন্তু রুলিং স্প্যান কভার করবে, ওভার হয়ে গেছে। তাহলে আমাদের এভারেজ স্প্যান কত ছিল দেখেন 49, তার মানে এটা কিন্তু আমাদের সীমার মধ্যে ছিল। কিন্তু যখন রুলিং স্প্যানের শর্ত আসতো তখন কিন্তু 3 মিটার বেড়ে গেল। এই জন্য রুলিং স্প্যান কখনোই বড় স্প্যান না, এটা এখানে সবচেয়ে বড় কথা। তাহলে আমাদেরকে লাইনগুলোর ডিজাইন সেভাবেই করতে হবে, 50 এর মধ্যে রেখে করতে হবে। এটাকে মাথায় রাখতে হবে যে 50 মান ম্যাক্সিমাম। যেহেতু কোনো কোনো ক্ষেত্রে যখন হবে বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে যে এই পার্থক্যটা কাছাকাছি যখন আসবে, মনে করে এই পার্থক্যটা যদি এরকম হতো, বড স্প্যান যদি 54 হতো, যদি 54 হতো তাহলে এই ফিগারটা কিন্তু কমে যেত, এই জায়গাটা কিন্তু আগেই বেড়ে যাবে, এরকম হতো। কিন্তু এই ফিগারটা যদি আবার 50 হতো, এটা যদি 50 হতো বা 51 হতো, তখন এটা যদি 49 হতো, তখন কাছাকাছি আসতো অথবা 50 এর মধ্যে থাকতো, এরকম হতে পারত। তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন লেটারের লাইন নির্মাণ করব তখন 50টাকে একটা বেস হিসেবে ধরে নেব। 1 নটের ক্ষেত্রে 4 নটের ক্ষেত্রে 45 মিটার ধরে নেব। এই বিষয়টা আপনারা একটা খেয়াল রাখবেন। তাহলে আপনাদের স্ট্যান্ডিংটা স্ট্যান্ডার্ড হবে। বা যেহেতু এটা উপকূলীয় এলাকা, এখানে লাইনগুলো দ্রুত ভেঙে যাওয়ার প্রবণতা বেশি, বা অনেক সময় হেলে যায়, ধসে যায়। না, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে তো আমি বললাম এটা শুধুমাত্র লেটারেলের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, 3 ফেজ ট্যাপের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আপনি যখন এক ফেজ এসটি নির্মাণ করবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্লেক্সিবিলিটি থাকবে সিদ্ধান্ত দেওয়ার। এটা ম্যানেজারিয়াল পার্ট আর কি, ম্যানেজমেন্ট থেকে কারিগরি সমন্বয় সবাই একটা সিদ্ধান্ত দেবে। এখন থেকে আমরা 1 নট তারের ক্ষেত্রে 60 মিটার করতে পারি, 3 এসএসআর এর ক্ষেত্রে আমরা 70 মিটার করতে পারি। আমরা যখন তার সেটে যাই, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আছে ডিজেল তারের ডিজিটাল লাইন 90 105 ওই ক্ষেত্রে আমরা মাঝখানে একটা বিদ্যুৎ দিই। কিন্তু যখন 1 নটের ক্ষেত্রে যাই তখন দেখে গেছে 50 মিটার 60 মিটার 50 মিটার যখন হয় তখন তো মাঝখানে আমরা ফুল দেখি। এটা আসলে কি করা, অনেক সময় 3 এসএসআর ক্ষেত্রে 70 মিটারের ফুল আছে, তখন 50 মিটারের ফুল দেখাইছি। কিন্তু যেখানে 50 মিটার 55 মিটারের মধ্যে 1 নট তারের ক্ষেত্রে আছে, ওদিকে আমরা ফুল দেখাবো কিনা? আপনি আপগ্রেডেশনে শিফট করবেন,
এই ক্ষেত্রে প্রথম মাথায় রাখবেন তারের ধরন অনুযায়ী আমার রোলিং স্প্যানটা যেন এই সীমার মধ্যে থাকে। তবে বিষয় হচ্ছে যেখানে দেখবেন একটা স্প্যান আছে 55 মিটার বা 60 মিটার আছে, তখন আপনি কি করবেন? যদি আপনার কাছে এরকম সুযোগ থাকে, মনে করেন লাইনটা মাঠে মাঠে দিয়ে গেছে, যদি দুই একটা করে রিয়ারেঞ্জ করে আপনার রোলিং স্প্যান করতে পারেন, দেখা গেল আপনি যদি 60 এর মাঝে একটা পুশ করতেন, তাহলে স্প্যান হবে কত? 30 মিটার। এটা তো 66 এর স্প্যান। তাহলে এই 66 এর টাইপের স্প্যান করলে এটা কিন্তু সিস্টেমে তোমার একটা বোঝা হয়ে যাবে, একটা অতিরিক্ত অ্যাসেট এখানে ইউজ হয়ে যাবে। যদি এরকম সুযোগ থাকে যে এই পোলটা এখান থেকে এই জায়গায় দিলেন, এইখানে আরেকটা পোল দিলেন, এটা এইটা স্প্যান তখন সমান হয়ে গেল। যদি সুযোগ থাকে, সব ক্ষেত্রে আপনি এরকম পাবেন না। যে ক্ষেত্রে দেখবেন ক্লিয়ারেন্স এর ঝামেলা আছে, ক্লিয়ারেন্স এর ভিতরে বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের পথ চলার রোডে আমাদের ন্যূনতম একটা ক্লিয়ারেন্স এর বিষয় আছে। সেই ক্লিয়ারেন্সটা কতটুকু রাখতে হয়? 18 ফুটের নিচে নাই এক কথা। 18 ফুট আপনাকে মিনিমাম ক্লিয়ারেন্স রেখে আপনাকে লাইন নির্মাণ করতে হবে। সেই হিসাবে একটা 25 পোল আমরা যে পরিমাণ নিচে বুঝি আর কি, সেই পরিমাণটা রাখলে 18 ফুট থাকে। তাহলে এক ফিটে যে আমার লাইনে গিয়ে ফেলে আর বাকিটা আমরা মাটির নিচে পুঁতে ফেলি। সেই হিসাবে আপনি 18 ফুট রাখবেন। এই ক্ষেত্রে বিষয় হচ্ছে যে আপনারা দেখবেন অনেক সময় সার্ভিসর গুলো রাস্তার ওই পার থেকে এই পারে এসছে, সেক্ষেত্রে এক পাশ কিন্তু অনেক নিচু। আপনারা স্ট্যাকিং করার ক্ষেত্রে এই জায়গাটা কম্প্রোমাইজ করবেন না। অবশ্যই রাস্তার ক্রসিং থাকলে একটা সার্ভিস অফিস একটা পোল দিয়ে দেবে, নইলে যে কোনো সময় সার্ভিস অফিস ছিঁড়ে আবার আপনাকেও ফিল্ডে ডাকতে হবে, দুর্ঘটনা ঘটতে পারে। এটা কি আপনার? জি 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 করা হয়। এই বিষয়টা আমি যখন রান দিয়েছিলাম, এই বিষয়টা আমি সার্টিফিকেট বলছিলাম, তবে এখানে এসে প্রসেস করে বলতে আমার সামনে আমি এই বিষয়টা একটা কিছু গ্রহণ করে। আচ্ছা, আমি আপনাদের মোটামুটি এটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি। এরকম ঝুঁকিপূর্ণ যা আছে, প্রায়োরিটি সিলেকশন করে মনে করেন এই হাইওয়ে ক্রসিং একটা ঝুঁকি, নরমালি একটা পিকআপ যাওয়ার রাস্তা একটা ঝুঁকি, নরমালি সাইকেল চড়ে আমরা স্কুলে যাওয়ার যে রাস্তাটা এটা একটা ঝুঁকি। এটা প্রায়োরিটি সিলেকশন করে যে জায়গাটা মনে করবেন বেশি ঝুঁকি, সেইগুলো আগে আমাদের কাছে পাঠায় দেয়। এটা কাজ করা জরুরি, কারণ হচ্ছে এই কারণে আপনারা আমরা সব ঝুঁকির মধ্যে বাস করি। একসময় ছিঁড়ে গিয়ে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করবে, ওখান থেকে এলটি ওই অফিসারতে ইনচার্জ আছে, ওই ইনচার্জ দেখা যাবে সাসপেন্ড হবে। আপনি এই বিষয়টা আপনি বিষয়টা হাইলাইট করছেন স্যার। কয়েকদিন আগে আমরা দর্শকতা সামনে পাইছি একটা মানে বেরিকো দিয়ে একটা লাইন হাইওয়ে রাস্তা আপডেট করেছিল, লাইন সরাতে হবে। তো সেখানে একটা দেখলাম যে বেরিকো থেকে এসে বেরিয়ে নিচে সমস্যা হয়েছে, মানে ক্রস করা একই তো বেরিয়ে তার মধ্যে সংস্কৃতি তারপর একটা আর দেড় আছে, আর বেরিকো এতটাই তার মধ্যে আবার রোড ক্রস না, এখান থেকে ফিরে গিয়ে আপনারা কিছু এক্সপেরিমেন্ট করার কারণ হলেও এই কাজগুলো করে ফেলবেন। কারণ হচ্ছে আমি সাবেক যে বিদেশ থেকে এসেছি, এই বিষয়টা নিরসন করার জন্য আমি প্রস্তাব করলে ওখানে কারিগরি মিটিং এ যে বিষয়টা জড়িত সেগুলো সিদ্ধান্ত আকারে আসে। এটা সিদ্ধান্ত হলো আমরা প্রায় 500 স্পট এরকম নিরসন করছিলাম, যেটা এরকম ঝুঁকি বহন করে। এই বিষয়গুলো আপনারা করেন, এটা নিরসন করা দরকার। আচ্ছা, তাহলে রুলিং স্পটের বিষয়টা আপনারা বলছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। সেখানে আমার 18 স্পেড আমাকে সিমেন্ট ঠিক আছে, ওই আগের প্রায় মিটারে ওখানে আছে 800
সেখান থেকে আমার প্রায় আরো আমাকে প্রায় 7 থেকে 8টা বা 10টা পুশ করে দিতে হিসাবে প্রায় 13 কিলো হয়ে যাবে তার মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমার প্রশ্ন হচ্ছে যদি আমি এটা ক্যালকুলেট করার পরে আমি ক্যালকুলেট করে দেখবো যে লিমিটের বাইরে তার মানে কি আমি আবার নতুন করে আবার মাপ করতে আবার করতে হবে না, সেটা না। আপনি এখানে কৌশল অবলম্বন করবেন। প্রথমে আপনি এটা মাথায় রাখবেন। আর আরেকটা বিষয়, যখনই ট্রান্সফার ডিপোজিট প্ল্যাটফর্মে যাবে তখন আপনার কম্প্রোমাইজের মধ্যে সুযোগ নেই, এটা আগে মাথায় সেট করে দেবেন। কারণ এর জন্য আপনাকে দায়ী করবে। দায়ী কি হবে? ভাই তুমি একটা পোল কমাই দিছো, একটা পোলের একটা স্পেনের মূল্য কত 50, 60 বা 70,000, তোমার কি ইন্টারেস্ট ছিল? ইন্টারেস্ট করবে। এই জন্য ডিপোজিট প্ল্যাটফর্মে যখনই কোনো আবেদন তদন্ত করবেন এখানে কম্প্রোমাইজ করবেন, এটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে যদি পুষ্পল 7টা জায়গায় 9টা দেওয়া লাগে 9টাই দেবে, এটা আপনার কিছু যায় আসে না। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করতে রাখেন, এটা কৌশল। বুঝাইতে পারছি? তবে যেখানে আমরা মেইনটেনেন্সের স্টেটিং শিট করব সেই ক্ষেত্রে আপনি বিবেচনা করবেন যে ম্যানেজমেন্টের সাথে ডিসকাশন করবেন যে স্যার এটা তো এরকম হচ্ছে, এটা করলে এ হয়, এটা করলে সে হয়। সেক্ষেত্রে আপনার সব কথা বলে দিতে পারছি না, পরে বলবো যখন ভিডিও বাদে থাকবে। ঠিক আছে? তাহলে আপাতত আপনার এই বিষয়টা শুধু মাথায় রাখে না যে বিষয়টা এটা, কিছু বিষয় আছে হিডেন পলিসি নিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে বিষয় হচ্ছে যে নিজেকে প্রশ্ন করতে রেখে আপনাকে কাজ করতে হবে। সব ক্ষেত্রে আপনি চিন্তা করবেন লাইনটাকে স্ট্যান্ডার্ড করতে গেলে আমাকে এইটা ফলো করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা রুলিং স্পেস থেকে বের হবে। তাহলে আপনার বোর্ডের জবটা দেখাবেন। জি জি রোলিং স্প্যান হবে টোটাল লাইনের উপরে, টোটাল লাইন ফেস টু ফেস। মনে করেন এক পাতায় 5টা স্প্যান করছেন, পরের পাতায় 2টা, পরের পাতায় 7টা, সবগুলোর উপরে রোলিং স্প্যান হবে। ঠিক আছে? ফেস টু ফেস করলে আবার আপনার মিলবে না, এই জন্য টোটালের উপরে। না 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 করতে পারবেন না। 50 আপনার বাউন্ডারি লাইন, এটা আপনার বাউন্ডারি, এর বাইরে গেলে 6 হয়ে যাবে। না না, যদি তো আপনার হবে না, আপনাকে ওইটা মাথায় রেখে আগে যাবে, এটাকে মাথায় রেখে আগে যাবে। হ্যাঁ, তবে বাস্তবে এটা কিছু পরিবর্তন আসবে। মনে করেন আপনি নর্মালি 50-এ রেখে রেখে 10টা স্পেস ডিজাইন করে আসবেন, তখন দেখা যাবে যে ঠিকাদার কাজ করতে গিয়ে গ্রাহক বলছে যে ভাই আমার জমির মাঝখানে পরে এটা আইলে দিয়ে দেয়, তখন দেখা যাবে এটা একটু কম হবে, এটা একটু বেশি হবে। এরকম হবে অনেক সময়, বাস্তবতার ক্ষেত্রে কিছুটা তারতম্য আসবে। কারণ আপনাকে তো বাধা বিপত্তি, এরপরে ভৌগোলিক প্রেক্ষাপট উপেক্ষা করে আপনাকে আগাইতে হবে। কিন্তু ডিজাইন করার ক্ষেত্রে আপনি এটাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারছি? এগুলো কৌশল আছে। হ্যাঁ, নর্মালি আপনি 50কে বেস ধরে করবেন না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা বের হই। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ভোটের ড্রপটা দেখবো আর কি। এটা দেখার পরে আমরা এই রিলেটেড ক্লাস আর করবো না। এটা আপনাদের জানা দরকার তাই জানাচ্ছি, তবে আপনারা এটা নোট করে রাখলে পরবর্তীতে কেউ দেখা যাচ্ছে থেকে গেলে একটু দেখে দিলেন, তখন হেল্প পাবে। ভোল্টেজ ড্রপ এটার একটা সূত্র আছে। এটার সূত্রটা হচ্ছে লোড কিলোওয়াট কিলোমিটার ইনটু ইডিএম একটা ফ্যাক্টর আছে বাই 1000। এটা আমাদেরকে জানতে হবে।
এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে আমরা এখানেই দেখাই, আমরা এটাকে তারের ক্রাইটেরিয়া অনুযায়ী করি। আমরা ধরে নিই আর কি, ধরে নিই এই তারটা আছে আমার ফরওয়ার্ড, এই স্কয়ারটা আমরা ফরওয়ার্ড করলাম, এটা ওয়ার্ড করলাম, এটা 3S হিসাব করলাম। বাস্তবে আপনি যখন বড় লাইন করবেন বিভিন্ন তারের ব্যবহার নরমালি করবেন না। এটা জাস্ট বোঝার স্বার্থে আর কি যে আমরা এটা কিভাবে করতে পারি। যদি আপনি একটা তার দিয়ে শেষ করেন তাহলে একবারে আপনি শেষ করতে পারবেন। আমরা ক্যালকুলেশন করার সময় একটা করলে আপনি বুঝতে পারবেন, একটা করে আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? এখান থেকে দেখেন একটা পেয়েছি কিলোমিটার, একটা পেয়েছি কিলোওয়াট, এটা কিলোওয়াট। অর্থাৎ এই লাইনটা নির্মাণ করলে যে পরিমাণ গ্রাহকের মধ্যে আছে, মনে করেন এই অংশের মধ্যে আরো 10টা পোল আছে, কিছু একটি শ্রেণীর গ্রাহক আছে, আমি লোডটা ধরে নিলাম এই অংশের মধ্যে আমার এই পরিমাণ লোড সংযুক্ত হয়েছে। তাহলে এখন আমার জানতে বাকি থাকলো ভিডিএফ ফ্যাক্টরটা। এই ভিডিএফ ফ্যাক্টরটা জানতে গেলে এখানে আরেকটা একটা ক্যালকুলেশন করা আছে, সেই ক্যালকুলেশনটা আমি আপনাদেরকে জানাবো। তাহলে আপনারা এটা আপনার কাছে লিখে রাখলে যখন ক্যালকুলেশন করবেন ওখান থেকে হেল্প নিতে পারবেন। আর এটা রেগুলার কাজ না বিনা এই ফিগারগুলো আপনাদের সহজে মনে থাকবে না, তখন এটা জানতে হবে। এখন এটা করতে গেলে আপনাদেরকে প্রথম জানতে হবে যে আমাদের লাইনের যে অ্যালাইভেবল ভোল্টেজ এটা আসলে কত, ঠিক আছে? তাহলে আমাদের লাইন হচ্ছে অ্যালাইভেবল ভোল্টেজ। তাহলে আমাদের লাইন হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে এক ফেজ স্ট্রিপ, একটা 3 ফেজ স্ট্রিপ। এই এক ফেজ বা 3 ফেজ স্ট্রিপের ক্ষেত্রে 33 কিলোমিটার তার ভোল্টেজ ক্যালকুলেশন করে দেওয়া হয়। কারণ আপনি যেখানে গ্রাহককে বা ক্লায়েন্টকে কানেকশন দেবেন, গ্রাহকের প্রান্তে বিদ্যুৎ পৌঁছাতে গেলে কি পরিমাণ ড্রপ হয়ে যাচ্ছে সেটা ক্যালকুলেশন করা। তাহলে আমাদেরকে এই অ্যালাইভেবল ভোল্টেজ তাহলে আমাদেরকে তো জানতে হবে। সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ফেজ টু ফেজ ভোল্টেজ, একটা ফেজ টু নিউট্রাল ভোল্টেজ, এই দুটো ক্রাইটেরিয়া আছে। এটা আইডিয়াল ভোল্টেজ আছে, একটা ম্যাক্সিমাম আছে, একটা মিনিমাম আছে। তাহলে আমাদের সিস্টেমে মিনিমাম যে ভোল্টেজ ড্রপ হইতে পারবে সেটা কত? না, সেটা হচ্ছে প্রায় আচ্ছা ঠিক আছে, আমি এসে বলতেছি আমার একটা পার্সেন্টেজ নিয়ে এসে, এটা হচ্ছে 19.6। এই 19.6টা কেন আমি এখন এসে দেখাচ্ছি, আপনার একটা রেস্ট করতে। আচ্ছা, তাহলে আমরা এটা আপনারা সহজে তুলে নিতে পারেন।
তাহলে আমাদের হচ্ছে আমরা এখান থেকে ম্যাক্সিমাম, এরপরে নরমাল দেখি, এরপরে হচ্ছে মিনিমাম, এখন এটার মধ্যে আমাদের হচ্ছে ফেজ টু নিউট্রাল দেখি। ফেজ টু নিউট্রাল ফেজ টু ফেজ, এটা আমরা লিখলাম। এখন আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ তাহলে ফেজ টু নিউট্রাল কত হতে পারবে? 241.5। তাহলে নরমাল ভোল্টেজ আমাদের 230, আর কম হতে পারবে সর্বনিম্ন যেটা হতে পারবে সেটা হচ্ছে 241.9। এইখানে আপনি এটার পার্থক্য করলে দেখবেন যে 19.6 আসবে। তবে এই 19.6টা আবার লাইনের যে মূলত যে হিসাব, প্রাইমারি আছে, প্রাইমারির পরে কি আছে? ট্রান্সফরমার আছে, এরপরে সেকেন্ডারি যে ব্রাঞ্চ মেইন লাইন আছে সেটার মাধ্যমে আছে, এরপরে সেকেন্ডারি ব্রাঞ্চ আছে। এই সবগুলো ক্যালকুলেশন করলে এই আপনার 19.6 হবে। সেটা আমরা শর্টকাটে দেখবো আর কি। আপনারা এটা তুলে দেন, পরে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ না না না, এটা ফেজ টু নিউট্রাল, এটা অবশ্যই এইচডি ভোল্টেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো একটি ভোল্টেজ, এটা ফেজ টু নিউট্রাল ভোল্টেজ আর কি। আচ্ছা, তাহলে আমাদের এটা মিনিমাম, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে পার্থক্য, মানে মিনিমাম এটা আমাদের থাকতেই হবে। তাহলে ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে পার্থক্য হচ্ছে এই 19.6। এই 19.6 আবার প্রাইমারি লাইন আছে, আমার এরপরে ট্রান্সফরমার আছে, সেকেন্ডারি লাইন আছে, সেকেন্ডারি ব্রাঞ্চ আছে। গ্রাহক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ দিলে আপনার এই পরিমাণ ড্রপটা হইতে পারবে, তাইলে এটা গ্রহণযোগ্য। কিন্তু যেখানে আপনি দেখবেন যে লাইনে ভোল্টেজে আপনি গিয়ে মেপে দেখবেন যে 386 আছে ট্রান্সফরমারের প্রান্ত, তখন কি করবেন? তার মানে এখানে হিউজ লস আছে। কারণ আমরা তো জানি ভোল্টেজ যেখানে কমে যায় কারেন্ট সেখানে হাই হয়ে যায়, আর কারেন্ট হাই হলে তো আপনার লসটা বেড়ে যাবে। আচ্ছা, তাহলে 3 ফেজে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ কত? 418.3 400, আর হচ্ছে সর্বনিম্ন 386 হতে পারবে। সর্বনিম্ন এটা হইতে পারবে। এটা পার্থক্য করলে কত আসে? এটা একটু বেশি আসে মনে হয়। এটা একটু পার্থক্য করতে হবে, এটা করাতে মনে হয় 27 আশেপাশে হবে। যেটা আসে এটা ই করে দিয়ে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য সীমা। কিন্তু আপনি দেখবেন যে আপনার ওই যার বাড়িতে ভোল্টেজ স্টেবিলাইজার আছে সেখানে খেয়াল করেন কিনা জানি না, আপনি দেখবেন যে ইনকামিং যে ভোল্টেজটা আসছে, এই ইনকামিং ভোল্টেজটা দেখবেন কোনো কোনো সময় এই 200 নিচে আছে, কোনো কোনো সময় দেখবেন যে 230 আছে, এরকম হয়। আবার গরমের দিনে তো আমাদের নরমালি গ্রিড ভোল্টেজই কমে যায়, তখন এগুলো একটু মুশকিল হয়। তো এটা আপনারা তুলেছেন, এটা 32.3, তাই তো? 32.3, অর্থাৎ এই ফিগারগুলো হচ্ছে আমাদের অ্যালোয়েবল ভোল্টেজ ড্রপ, গ্রহণযোগ্য সীমা। মাইনাস মানে আমার ম্যাক্সিমাম থেকে
মিনিমামটা মাইনাস করলে যেটা হয় এটাই তো আমার ড্রপের পরিমাণ আছে। এর বেশি তো ড্রপ হইতে পারবে না, ড্রপ হইলে সিস্টেম ফল্ট করবে। আচ্ছা, তাহলে আপনারা এটা বুঝেছেন? তাহলে আমরা এখন হচ্ছে ওই পরিমাণটা দেখে দেখি, এরপরে আমরা ভোল্টেজ ড্রপের পরিমাণটা দেখব। মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এইখানে যেটা বললাম প্রাইমারি লাইন, প্রাইমারি লাইন, এরপর আছে কি আমাদের এক্সফর্মার, সেকেন্ডারি লাইন, এটা আমরা সার্ভিসই বলি। আচ্ছা, আপনারা লিখতে পারছেন, আমি ক্লিয়ার করে লিখে দেবো। প্রাইমারি, এক্সফর্মার, সেকেন্ডারি, সার্ভিস। ঠিক আছে? ও ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম যে ভোল্টেজ ড্রপটা এই লাইনে হইতে পারবে, ঠিক আছে, সেটা হচ্ছে 6.9। এই পরিমাণ ভোল্ট ড্রপ হইতে পারবে 6.9। ঠিক আছে। ট্রান্সফরমারে 3.5, সেকেন্ডারি সার্ভিসে 4.6 পর্যন্ত ভোল্টেজ ড্রপ হইতে পারবে। না না, পার্সেন্ট না, ভোল্ট। জি, পার্সেন্টে বললে, ঠিক আছে। জি, বলে আইডিয়াল ভোল্টেজ করে সেখান থেকে তো আমরা ওই পরিমাণ ভোল্টেজ ড্রপ আমরা কি করব? আইডিয়াল ভোল্টেজ কত? জি, আইডিয়াল ভোল্টেজ তো আপনার ফেজ টু নিউট্রাল হচ্ছে 230 আর ফেজ টু ফেজ হচ্ছে 400। এটা আমরা ফেজ ভোল্টেজ, এটা আমরা আইডিয়াল ভোল্টেজ বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, এইটা যদি থাকে বা রাখা যায় তাহলে সিস্টেম হেলদি আছে। কিন্তু আমাদের সিস্টেমে তো এটা আপনি কখনোই হয়তো দেখতে পাবেন না, এরকম হয়, যে কারণে আমাদের সিস্টেম আজ হেলদি। এই প্রত্যেক মাসে যে হিউজ পরিমাণ লস হচ্ছে, এগুলোই মূলত কারণ। এটা যতদিন আমরা পদ্ধতিগতভাবে ডিজাইন ড্রয়িং এর মাধ্যমে নিরসন করতে না পারবো ততদিন কিন্তু সিস্টেম হেলদি হবে। জি, এটা এটা কোনটার হিসাব করলে 19.6। আপনি কোনটা বলতেছেন বলে? এলটি আনলে, হ্যাঁ হ্যাঁ, 9.2। হ্যাঁ 9.2, হ্যাঁ হ্যাঁ, 9.2 করতে পারেন। আপনি যদি সেকেন্ডারিতে ভোল্টেজ ড্রপ কত, এটা তো 9.2, এটা বলে আপনারা করছেন, বললাম না কথা। হ্যাঁ হ্যাঁ,
অর্থাৎ সেকেন্ডারি লাইনে আমাদের ভোল্টেজ ড্রপ 9.2, এটা আপনারা পড়ছেন আমার জানা মতে। আচ্ছা, অর্থাৎ পার্সেন্টেজে বললে 3%, 1.5%, 2% করে ভোল্টেজ ড্রপ হইতে পারবে, এটা লিখেছেন। তাহলে আমরা পরের স্লাইডে যাই। এখন আমরা ক্যালকুলেশনে যাব। এগুলো আপনাদের কাজে লাগবে। এটা ছোটখাটো কাজে না লাগলেও যখন আপনি সিস্টেমটাকে অন করবেন, এই যে দেখেন না, আমি সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করি, কারণ কি? কারণ আমার ভেতরে জ্বালা আছে, আমি এগুলো অন করি, আমি এগুলো দেখতে পাই যে কোথায় কি সংকটগুলো আছে। এই কারণে এত চিন্তা ভাবনা করি, এত ফরম্যাট টরম্যাট বানাই আর কি। কিন্তু এখানে সে ফেল করতেছি যদিও, কারণ সার্বিক সহযোগিতার অভাব আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে 100 লিখেছিলাম নাকি? আচ্ছা, যেটা লিখছিলাম এখন, তাহলে কন্ডাক্টর ওয়াইজ একটা ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন আছে 3 ফেজ সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে, সেটা আমরা একটু দেখে দিই। আচ্ছা, তাহলে মূলত আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেমে এই তিনটা ক্যাটাগরির লাইনই বেশি ব্যবহার করি, যদিও শহর বেসড বিপিএস গুলোতে তারা এইসব লাইন নির্মাণের ক্ষেত্রে ওভার সাইজ ইউজ করে। সেখানে তো এটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, আপনি যত মোটা তারের দিকে যাবেন তত স্ট্যান্ডার্ড হবে। তবে এই ক্ষেত্রে আপনি যত লো গ্রেড লাইনে অর্থাৎ এলটিতে যত হাই সাইজ ইউজ করবেন তত আপনার লস হবে। হ্যাঁ, আপনারা দেখেন না যে আমাদের উপকেন্দ্রগুলোতে প্রাইমারি বাসে কি ওয়্যার থাকে, সেকেন্ডারি বাসে কি ওয়্যার থাকে? কি ওয়্যার থাকে? প্রাইমারি বাসে থাকে হচ্ছে ডিএস 10 9 থাকে, 4 নট, অর্থাৎ 4 নট সাইজ। আর আমার সেকেন্ডারি বাসে কি থাকে? 477 থাকে। কারণ কি? কারণ আমরা এটা সবাই জানি সেকেন্ডারিতে লসের পরিমাণ বেশি। এই কারণে, যে কারণে আপনারা এই বিষয়গুলো একটু যদি চিন্তা ভাবনা করেন, দেখবেন যে আপনার দ্বারাই সিস্টেমটা হেলদি হবে। তবে একদিনে সব করা সম্ভব না, 1 বছরের সম্ভব না, কারণ এই 30-40 বছরের সিস্টেম অন্তত আপনাকে কয়েক বছর মেহনত করতে হবে। তবে মেহনতটা যদি আপনি পদ্ধতিগত ভাবে করেন তাহলে এই সফলতা আসবে, আদারওয়াইজ আসবে না। এই কারণে আমি বারবার বলি, সব ক্ষেত্রে প্ল্যানিং করেন, প্রোগ্রামিং করেন, এরপরে আপনি আউটপুট দিয়ে আসেন। আউটপুট যদি কমও আসে কার্যকর আউটপুট করেন। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি 3 ফেজ লাইনে ভোল্টেজ ড্রপ 4 নটের ক্ষেত্রে কম, 1 নটের ক্ষেত্রে, এটা আমরা একটু লিখে নেই, কাজটা করলে মনে থাকবে না আমার মতো। এটা হইতেছে নির্ধারিত আর কি, হয়তো এটারও কোনো গ্রাউন্ড থাকবে আর কি, সেই গ্রাউন্ডটা শেখার সুযোগ হয়নি, কারণ কোনো একটা ফিগার আসলে তো তার একটা ক্যালকুলেশন থাকে সাধারণত। এটা একটা ফিগার, বোর্ড না পার্সেল স্যার?
না না এটা ভোল্টেজ ড্রপের পরিমাণ আর কি। এই কন্ডাক্টর ওয়াইজ আছে। এক কথায় আপনি কোন তার ব্যবহার করলে, কোন ধরনের লাইনের ব্যবহার করলে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ সে ঘটাবে, কিলোমিটারে না মিটারে? এখানে বলা আছে ভোল্টেজ ড্রপের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী বসাইতে হবে। এটা আপনি যতটুকুর জন্য বসাবেন, মনে করেন ভোল্টমিটার তার দিয়ে লাইন নির্মাণ করলেন 3 ফেজ এসটি লাইন 5 কিলোমিটার, তাহলে 5 কিলোমিটারের জন্য প্রযোজ্য হবে সূত্র অনুযায়ী হবে, অর্থাৎ পার কিলোমিটার এই পরিমাণ ড্রপ সে করবে। ঠিক তাই। আচ্ছা, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা একটা স্পেস ক্যালকুলেশন করলে আপনার বোঝা যাবে। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করি, এই সূত্র অনুযায়ী বসা। আচ্ছা, আমরা কি তিনটাই করব? কয়টা বাজে? আচ্ছা, তাহলে এটা আমরা দেখি, এটা দেখে এরপরে 10-15 মিনিট ব্রেক দিই, আধা ঘন্টা লাগাতে যাবে, আজকে সময় কম। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখি, আমরা রাস্তা থেকে শুরু করি। আমরা ধরে নিলাম এটা ভিডিসি, ধরলাম এটা ভোল্টেজ ড্রপ সি, এটা বি আর এটা এ। তাহলে আপনি জাস্ট এই সূত্রে বসাই দেবেন। তাহলে এটার জন্য লোড কত আছে? 200 আছে। ইনটু কিলোমিটার কত? 0.041 ইনটু এটা কি 3 এসএস এর তার লাইন, 3 ফেজ লাইন। তাহলে আপনি 3 ফেজে 3 এসএস এর কত? 2.69। এটা বসান। এটা এখন ক্যালকুলেশন করেন কত আসে, এই পাশে লিখে দিন, এর জায়গা হবে। অনুরূপ ভাবে ভিডিবি যদি করেন, তাহলে আবার লোড আছে এখানে 100, লাইন হচ্ছে তাহলে 1 মিটার তারের ক্ষেত্রে 1.55। এখন একটু পরে একটু লেখার সুযোগ পাবে। এটাকে আমরা সি ধরছি, এটা সি ধরলাম, এটা বি ধরলাম, এটা এ ধরলাম। ওটা তো লিখে দেন না কোনটা? এখানে যেটা সি ধরছে সেটা সি লিখে দেন। না, এটা তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা করতেছি। 0.0085 অর্থাৎ আপনারা খেয়াল করতে পারছেন, আপনি যত হায়ার সাইজ কন্ডাক্টরে যাচ্ছেন, আপনি দেখেন ভোল্টেজ ড্রপের পরিমাণ কত কমে যাচ্ছে, লোডের সাথে সাথে ভোল্টেজ ড্রপের পরিমাণ কমে যাচ্ছে। এই কারণে আমাদের সিস্টেমে আমরা এই যে হায়ার সাইজ তার করতে চাই।
0046। আচ্ছা, তাহলে আপনারা এত দিশে কি দেখতে পাবেন? আচ্ছা, একটা লাইন লিখে যাবে। এটা একটা যোগ করে Zero 0351। অর্থাৎ আমরা যদি এইটুকু লাইন নির্মাণ করি তার ভোল্টেজ ড্রপ হবে 0.0351। এখানে পরিমাণটা অনেক কম দেখা যাচ্ছে, কিন্তু আপনারা যখন বড় লাইন নির্মাণ করবেন অনেক লাইন থাকবে, তার মধ্যে সেখানে কিছু সিঙ্গেল ফেজও থাকবে, তখন কিন্তু এই ভোল্টেজ ড্রপের পরিমাণটা একটু একটু করে বাড়বে। কারণ আপনি মাত্র 55 মিটারে আপনি 200 মিটার লোড দিয়েছেন, যেটা খুবই কম। এটা প্রায় করে মিটারিং থাকলে সম্ভব হয়, আদারওয়াইজ কিন্তু সম্ভব হয় না। কিন্তু এইটা যখন 355 হবে, না আমরা এখানে ধরে নিয়েছি যে এটা লাস্ট প্রান্ত পর্যন্ত 200 মিটার লোড আছে। ভাই মিটার ধরনের কোনো ঠিকানা সবগুলো মিটার যোগ হবে? না, আমি তো তারের গ্রেড চেঞ্জ করে ফেলছি। যখন একই তার থাকবে তাহলে আমার সবই হবে, কিন্তু আপনি ওই সব লোড যদি বারবার একটার মধ্যে এসে ঢোকান তাহলে আপনার ওই একই রকম তার থাকতে হবে। সেক্ষেত্রে তো আপনার বারবার হিসাব করার প্রয়োজন হবে না, একবারে লাস্টে চলে যাবেন, মোট কত লোড আছে তাই বলছে এটাই হিসাব একবারে। কিন্তু আমরা তো তারের গ্রেড অনুযায়ী করছি আর কি। ল্যাব করে দেখি ওইটাই হবে। আমরা তো শিখছিলাম পুরো ল্যাব শুরু করতে লাস্ট পাতে সব ল্যাব যোগ হবে, সবই যোগ হবে। মনে করেন এই তার অনুযায়ী এই তারটা এই পর্যন্ত আছে, এটা বললাম এই 355 মিটার আছে মনে করেন, এটা খালি 55 না, মনে করেন 355। এইখানে আপনার এই যে এইখানে এটা মনে করে 355, তো 355 হয়। এখানে দেখবেন যে ভোল্টেজ ড্রপের এই চিত্রটা চেঞ্জ হয়ে গেছে। তার অপরিবর্তিত থাকলে ট্রান্সফরমার প্রান্ত থেকে এতটুকু পর্যন্ত ল্যাব সম্ভব না। কোনটা? না না, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটা আপনি প্রাইমারি লাইনের ক্ষেত্রে করবেন। যেটা আপনি ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করবেন তারের ক্ষেত্রে এটা এই পর্যন্ত করবেন। আর আপনার এই যে 200 মিটার যেটা বলতেছেন এর মধ্যে আপনার এলটি সবই আছে, এলটি ছাড়া তো 200 মিটার আপনি দিতে পারেন না, এর মধ্যে সবই আছে। আচ্ছা, তাহলে এটা কি আপনারা তুলেছেন? এটা আপনার খাতায় নোট রাখেন, পরবর্তী কাজে কাজ করতে গেলে কিছু কিছু হেল্প লাগবে। তাহলে আমরা এটা পয়সা দেবো কোন জায়গাটা বোঝা যায় আমার বলি, আপনি জাস্ট সূত্র অনুযায়ী এটাকে বসাবেন। মনে করে আমি এখানে 100 মিটার লোডের জন্য এর মধ্যে যদি 5টা স্প্যান থাকে, এখন ধরে এটা 350 মানে কি 10-12 স্প্যান আছে, অর্থাৎ 10-12 স্প্যান লাইন নির্মাণ করলে 2-3টা ট্রান্সফরমারের লাইন হলে আপনি 100 মিটার লোডে গ্রাহককে পেয়েছেন। তাহলে আপনার এই জায়গার ফিগারটা হবে এটা 350। এটা এখন ক্যালকুলেশন করেন একজন, তাহলে দেখবেন যে এখানে ফিগারটা বেড়ে গেছে। এটা যখন কন্ডাক্টর ওয়াইজ করবে তখন হ্যাঁ হ্যাঁ মনে করেন আপনাকে ভোল্টেজ ড্রপ স্টাডি করতে দিয়েছে, তাহলে আপনি কি করবেন? নরমালি ব্যাকবোর্ডটাকে ভোল্টেজ স্টাডি করবেন, তারপরে ভোল্টেজ এখান থেকে যখন তার চেঞ্জ হয়ে যাবে
ওই তারের জন্য আমার ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করবে। এরপরে 3টা বা 4টা অংশের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে টোটাল ফিডারে, সেটা একটা করে একটা যোগ করে দিয়ে আপনাকে টোটাল বের করতে হবে যে আমার 5 নম্বর ফিডারে টোটাল যে পরিমাণ লোড আছে, আমাদের 3.5 মেগাওয়াট লোড আছে, এইটার জন্য আমার কন্টিনিউয়াসলি এই পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। সেটা এখানে দেখবেন যে অনেক বড় ফিগার আছে। যদি আপনি যেখানে ফিডার স্টাডি করেন দেখবেন বড় ফিগার আছে। তার মানে আপনি কখন বুঝবেন যে আমার সিস্টেম কি পরিমাণ লসের মধ্যে আছে। এইটাকে যখন আপনি ইউনিট দিয়ে টাকা দিয়ে যদি কনভার্ট করেন তাহলে দেখবেন যে বিশাল ফিগার। আমাদের এখানে সবার বেতনের সময় একটা ফিডার দিয়ে ফেলতেছে। বিষয়টি এরকম। হ্যাঁ, এই জন্য আপনারা এটা মাথার মধ্যে দিলাম যে আপনারা এটা চিন্তা ভাবনা করলে দেখবেন যে তখন মনে হবে যে আমি একটা স্কেলে ভোল্টেজ ড্রপ নিরীক্ষণ করি, আমার একটা ভালো লাগা কাজ করে, একটা তৃপ্তি কাজ করে। আমি কিছু একটা করলাম বা সিস্টেম আমার কাছ থেকে কিছু পাইল, এটা আমি রোজ আসলাম, গেলাম, মিটার লাগালাম, সার্ভিস অর্ডার করলাম, অভিযোগ নিরসন করলাম, আলটিমেটলি কাজ করলাম, সরকারের বেতন দিয়ে বাসায় ফিরে। কিন্তু যখন আপনি এক স্কয়ার ভোল্টেজ ড্রপ নিরসন করবেন তখন দিন শেষে আপনাকে তৃপ্তি আসবে, না রে আমি এই সিস্টেমের জন্য কিছু একটা করলাম, 1 টাকা লস কমাইলাম, তখন আপনার ভিতরে তৃপ্তি কাজ করবে। তাহলে মোটামুটি ক্লিয়ার। বাকিটা আপনারা যেহেতু আমাদের সামনে অনেক ক্লাস, বাকিটা আপনারা যদি কারোর মধ্যে বোঝাপড়া ঝামেলা থাকে ওই গ্রুপে আপনারা ডিসকাশন করে অথবা পার্সোনাল ওয়ার্ড কথা বলে জানতে পারবেন। আমি অলওয়েজ উন্মুক্ত, যেটা আমার ভিতরে যতটুকু আছে সেটা যে বিষয়ে হোক ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। গ্রুপ আজকে খুলে দেবো ভাই, এখানে কি ওয়াইফাই দিয়ে দেন না, তাহলে গ্রুপ খুলে ফেলা যায়। একটা গ্রুপ খুলতে যাচ্ছি আমি। আচ্ছা, এখন তাহলে আমার মনে হয় নতুন সেশনে যাওয়ার আগে এখনই আমরা ব্রেকটা নিয়ে নিতে পারবো। তাহলে এখন এই যে 10:45, জাস্ট 11টায় শুরু করি আমরা। একটু চা, একটু পানি, একটু কলা বিস্কিট তো এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে একটু ব্রেক দিলাম। ধন্যবাদ সবাই।